এখন যারা সরকার চালাচ্ছেন তারা অপরাধের সঙ্গে নিজেরাই যুক্ত হয়ে আছেন। ফলে তারা কে চায় নিজের অপরাধ ফাঁস হোক? তাহলে যখন নরেন্দ্র মোদীর প্রশ্ন আসে, যখন পিএম কেয়ারের প্রশ্ন আসে, তখন দিদি মোদি এদের মধ্যে কোনো লড়াই নেই। কিন্তু যখন সাধারণ ডাক্তার যারা প্রতিনিয়ত মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে এতগুলো প্রশ্ন আসে। আমাদের পশ্চিমবঙ্গে এই তৃণমূল আর বিজেপি যৌথ উদ্যোগে যে খেলা নেমেছে, সেই খেলার নাম হচ্ছে এই ওবিসি মামলা। সমাজে পিছিয়ে পড়া মুসলিম, আদিবাসী, দলিত যারা আছে তাদেরকে একটা খেলনা করেছে, তাদেরকে টুল করা হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজ, ব্রাহ্মণিক্যাল সোসাইটি যা আমরা বলি, এই ব্রাহ্মণিক্যাল থটস বা পেট্রিয়ার্কাল থটস, এই সব ভাবনা থেকে যা যা করণীয় ঠিক তাই করছে বিজেপি এবং তৃণমূলের যৌথ উদ্যোগে। দাদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি, অভয়া মামলা থেকে প্রধান বিচারপতি সরে দাঁড়ালেন। শুধু অভয়া মামলা না, আরো অনেক কিছু কিছু মামলা থেকে প্রধান বিচারপতি যিনি আছেন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ালেন। কি বলবেন সে বিষয়ে? ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান বিচারপতি নিশ্চয়ই সরে যেতে পারেন, সেই অধিকার তার আছে। তিনি যদি মনে করেন যে কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে বা মামলায় উনি বিচার করলে কোনোভাবে ইনফ্লুয়েন্স হতে পারে, মানুষের কাছে অন্য বার্তা যেতে পারে, তাহলে এইরকম বিভিন্ন ব্যক্তিগত কারণ থাকতে পারে। সেই ব্যক্তিগত কারণে বিচারপতিরা তাদের মামলা ছেড়ে দিতে পারেন এবং সেক্ষেত্রে মামলা অন্য একটি বেঞ্চে অ্যাসাইন করা হয়। এটা কোনো নতুন ঘটনা নয়, এরকম ঘটনা ঘটতে পারে। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে বিনীত গোয়েল এবং তৎকালীন সিপি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে অভয়ের নাম এবং ছবি ফাঁস করার জন্য, সেই মামলা হওয়ার পরই কেন তার ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ালেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা নিয়ে মামলা করতে হচ্ছে কেন? যখন এই ধরনের অপরাধ সামনে এসছে, তখন পুলিশের প্রাথমিক দায়িত্ব হচ্ছে কেস রুজু করা এবং তদন্ত করা, ক্রিমিনাল কেস। আর তিনি যেহেতু একটা বিভাগের সঙ্গে যুক্ত আছে, দপ্তরের সঙ্গে যুক্ত আছেন, এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা। কারণ অফিসারের কাজ পালন করার সময় তিনি এই ধরনের বেআইনি কাজ করেছেন বা আইনকে লঙ্ঘন করেছেন। ফলে সরকারের উচিত ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কিন্তু সরকার ব্যবস্থা নেবেন না এটাও আমরা জানতাম। ফলে খুব স্বাভাবিক কারণেই মানুষকে আসতে হচ্ছে, তাদের দ্বারস্থ হতে হয়েছে। যাকে এখন দায়িত্ব দেবেন তিনি এই মামলার বিচার করবেন। দাদা, অভয়াকাণ্ডে আমরা একের পর এক তথ্য ফাঁস হতে দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক মামলা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। যাদের কাজ তথ্য আড়াল করা, যাদের কাজ তথ্য গোপন করা, যাদের কাজ তথ্য নষ্ট করা, ডিস্ট্রয় করা, যারা তদন্তকে মিসডিরেক্ট করেন, বিপথে পরিচালনা করেন, যারা সত্যকে উদ্ঘাটন যাতে না হয় তাতে বাধা দেন, তারা তো এই কাজই করবেন। এখন যারা সরকার চালাচ্ছেন তারা অপরাধের সঙ্গে নিজেরাই যুক্ত হয়ে আছেন। ফলে তারা কে চায় নিজের অপরাধ ফাঁস হোক? কে চায় নিজের অপরাধ সামনে চলে আসুক? কে চায় আইনে কাঠগড়ায় এসে এইগুলো তারা বন্দী হোক? হ্যাঁ, ফলে এই বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করা, যাকে বলে বিচার প্রক্রিয়াকে বিপথগামী করার জন্যে যা যা কাজ করা, সরকারের ক্ষমতা ব্যবহার করে তাই তারা করছেন। দাদা, আমরা দেখতে পেয়েছিলাম সন্দীপ ঘোষের বিরুদ্ধে যাতে নিয়োগ দুর্নীতির চার্জ গঠন না হয়, সেই জন্য তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার কি সেই এখতিয়ার ছিল? আইনের দ্বারস্থ যে কেউ হতে পারেন, আদালতে আসতেই পারেন, কিন্তু যদি তার মামলার মেরিট না থাকে তাহলে আদালতও পারেন সেই মামলা খারিজ করতে। ফলত যা হওয়ার তাই হয়েছে, ভর্ৎসিত হয়েছেন। আগামী দিনে শুভবুদ্ধির যদি উদয় হয় তাহলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ভাববেন। দাদা,
দাদা সেই জায়গায় দাঁড়িয়ে বিনীত গোয়েল এবং তৎকালীন সিপি যিনি আছে তার বিরুদ্ধে এখন মামলা দায়ের করা হচ্ছে, কিন্তু যখন সঞ্জয় রায় তাদের নাম নিয়েছিল তাদের ডেকে জিজ্ঞাসাবাদ অবধি করা হয়নি। দেখুন, এটা সঞ্জয় রায়ের স্টেটমেন্টের উপরে অপেক্ষা করার প্রয়োজন ছিল না। পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তারা দেখেছেন যে এই ধরনের বেআইনিভাবে নাম প্রকাশ করছেন ভিকটিমের এই অফিসারটি। ফলে ইমিডিয়েটলি পুলিশের দায়িত্ব ছিল তা করা, কিন্তু যে পুলিশ দপ্তর আইন মেনে কাজই করে না, যে পুলিশ দপ্তর যারা অপরাধ করে না, অপরাধের প্রতিবাদ করে, তাদের পিছনে পড়ে থাকে। আপনি জানেন, রিসেন্টলি মেডিকেল কলেজ থেকে শুরু করে, মিদনাপুর থেকে শুরু করে, আরজি করে ডাক্তার, জুনিয়র ডাক্তার যারা প্রতিবাদ করেছিল রাস্তায় নেমে মাসের পর মাস, তাদের অ্যাকাউন্টে কেউ দান করেছেন তাই নিয়ে কোনো একজন ব্যক্তি অভিযোগ করেছেন, তার ভিত্তিতে প্রতিদিন তাদেরকে ডেকে পাঠাচ্ছেন। ডাক্তার এমনিভাবে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা কিছু নেই, কঙ্কাল পড়ে আছে। ডাক্তাররা তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছেন যাতে এই স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা যায়, টিকিয়ে রাখা যায়। তার মধ্যেও সেই যারা দিনের পর দিন, রাতের পর রাত খেটে এই বৃহত্তর পরিবারকে, পশ্চিমবঙ্গের বাসীকে তারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে যাচ্ছে, সরকারের এত রকমের বাধা সত্ত্বেও তাদেরকে কি করে এই ধরনের হেনস্থা করা যায় পুলিশ দিয়ে, সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই তো পশ্চিমবঙ্গের পুলিশের অবস্থা। এরা একেবারে নির্লজ্জ হয়ে গেছে, এদেরকে নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না। দাদা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারংবার দেখতে পাচ্ছি, আজকে যেমন জুনিয়র ডাক্তারদের কথা বললেন, একের পর এক জুনিয়র ডাক্তারকে থানা থেকে তলব করা হচ্ছে। সে কথাই বললাম, এই জুনিয়র ডাক্তাররা যারা প্রতিনিয়ত মানুষকে সেবা দিয়ে বেড়াচ্ছেন, হসপিটালের এই ধরনের অব্যবস্থার মধ্যেও তারা কাজ করে চলেছেন দিনরাত্রি, তাদেরকে বাড়তি স্টাইপেন্ড না দিয়ে, বাড়তি আর্থিক সুবিধা না দিয়ে, বাড়তি অন্যান্য চাকরির সুবিধা না দিয়ে তাদেরকে পুলিশের থানায় ডাকা হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে। কারণ কি? তাদেরকে এই অভয়ার আন্দোলন পরিচালনা করার জন্যে, ডাক্তারদের এই লড়াইকে পরিচালনার জন্যে যারা নিজেদের ইচ্ছাতে তাদেরকে ডোনেট করেছেন, সেই ডোনেশন কেন দিয়েছেন, কারা দিয়েছেন, এইসব তথ্য যাচাই করা হচ্ছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে কে আমাকে ডোনেট করতে চেয়েছেন, কে আমাকে দান করতে চেয়েছেন, তা নিয়ে প্রশ্ন করার আপনি কে? আর যখন প্রধানমন্ত্রী কেয়ারের পিএম কেয়ারে যখন টাকা দিয়েছিল, তা নিয়ে তো সেখানে পিএম কেয়ার তো পশ্চিমবঙ্গের অনেক লোক টাকা দিয়েছিল, আপনারা তো প্রশ্ন তোলেন না যে পিএম কেয়ারে কারা কারা দিয়েছেন। পিএম কেয়ারকে তার অ্যাকাউন্ট ডিসক্লোজ করতে হবে। প্রধানমন্ত্রীকে ডেকে পাঠান না থানাতে, ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করেন না যে আপনার এই ট্রাস্টে কারা কারা টাকা দিয়েছে, আপনার অ্যাকাউন্ট সব দেখান, আমাকে দেখান। তাহলে যখন নরেন্দ্র মোদীর প্রশ্ন আসে, যখন পিএম কেয়ারের প্রশ্ন আসে, তখন দিদি মোদি এদের মধ্যে কোনো লড়াই নেই। কিন্তু যখন সাধারণ ডাক্তার যারা প্রতিনিয়ত মানুষকে সেবা দিয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে এতগুলো প্রশ্ন আসে। ফলে যারা অপরাধের সঙ্গে থাকে, অপরাধের সঙ্গে বাস করে, অপরাধের সঙ্গে বাঁচে, তারা ওই অপরাধীদেরকেই খুঁজে নেয় এক জায়গায় থাকার জন্যে, তাদের সঙ্গে বাসা বাঁধে। আর যারা এই অপরাধের প্রতিবাদ করে তাদেরকে হেনস্থা করে বেড়ায়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম ওবিসি মামলা আবারও পিছিয়ে গেছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এই তৃণমূল আর বিজেপি যৌথ উদ্যোগে যে খেলা নেমেছে, সেই খেলার নাম হচ্ছে এই ওবিসি মামলা। এইখানে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ সমাজে, তাদের জন্য যে বন্দোবস্ত সেই সময়কার লেফট ফ্রন্ট সরকার, তারা সাচ্চার কমিটির রিপোর্ট বলুন, রঙ্গনাথ মিশ্র কমিশনের রেকমেন্ডেশন মেনে যে বন্দোবস্ত করে দিয়ে গেছিলেন, যার কারণে একটা বৃহত্তর অংশের, পিছিয়ে পড়া অংশের মানুষ যারা সোশ্যালি, এডুকেশনালি এবং ইকোনমিক্যালি, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ, পিছিয়ে পড়া বর্গের মানুষ, তারা সমাজের বিভিন্ন অংশে উঠে দাঁড়াতে পারছিল,
চাকরি পাচ্ছিল, শিক্ষাক্ষেত্রে সুযোগ পাচ্ছিল, তাদেরকে পিছিয়ে দিতে হবে। আসলে সেই জমিদারি ভাবনা সেটাকে কায়েম করা, হ্যাঁ, যে আমরা একই যেগুলো বলি আমরা পুরুষতান্ত্রিক সমাজ, ব্রাহ্মণিক্যাল সোসাইটি যা আমরা বলি, এই ব্রাহ্মণিক্যাল থটস বা পেট্রিয়ার্কাল থটস, এই সব ভাবনা থেকে যা যা করণীয় ঠিক তাই তাই করছে বিজেপি এবং তৃণমূলের যৌথ উদ্যোগে, যার কারণে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা সুযোগ পাচ্ছিল, তাদেরকে কি করে বঞ্চিত করতে হবে, তার জন্য একজন মামলা করেছেন, আরেকজন মামলায় সহযোগিতা করেছেন রাষ্ট্র ব্যবস্থা থেকে। এখন এই জায়গায় থেকে আমি যখন যদি মেনেও নিই যে ঠিক আছে, আদালত তো নির্দেশ দিয়েছেন, কি কলকাতা হাইকোর্টের আদালত নির্দেশ দিয়েছেন যে আপনি ফ্রেশ সার্ভে করুন, আর যারা সত্যি সত্যি পিছিয়ে পড়া অংশের মানুষ আছে তাদেরকে ঢোকান। কিন্তু এখনো দেখবেন এই ঠিক নির্বাচনের আগে ঘোষণা করবে আমি আবার এদেরকে ঢুকিয়ে দিলাম। তার মানে যারা সমাজে পিছিয়ে পড়া মুসলিম, আদিবাসী, দলিত যারা আছে, তাদেরকে একটা খেলনা করেছে, তাদেরকে টুল করা হয়েছে। হ্যাঁ, এই যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা, এইটা করছে হচ্ছে এই তৃণমূল সরকার এবং বিজেপি সরকার। সম্প্রদায়ের মধ্যে, দুটি সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া, দুটি ভাষার মানুষের সঙ্গে লড়াই লাগিয়ে দেওয়া, হ্যাঁ, এইটা করে আসলে নির্বাচনী ফায়দা নেওয়ার চেষ্টা করছে। যারা সাধারণ মানুষ, পিছিয়ে পড়া বর্গের মানুষ, তাদের উচিত দাবি তোলা যে এখনই সার্ভে করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সার্ভে শেষ করতে হবে, এবং সার্ভে মোতাবেক যারা পিছিয়ে পড়া বর্গের মানুষ তাদেরকে আবার অন্তর্ভুক্ত করতে হবে। আদালতের উপর নির্ভর করবেন না, আদালতে মামলা পিছিয়ে চলুক, আদালতের যদি তাড়াতাড়ি শেষ করার জন্য সব রকম চেষ্টা আপনারা নিশ্চয়ই করতে পারেন, কিন্তু পাশাপাশি আইন মোতাবেক আপনার প্রত্যেক 3 বছর পর 10 বছর পর পর যে সার্ভে করার কথা দায় আপনার আছে, সেই সার্ভে করতে হবে, এবং সেই সার্ভে করে যারা আজকের দিনে যাতে অন্তর্ভুক্ত হওয়ার কথা তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে, তাদেরকে সুবিধা দিতে হবে। এ দায় আপনার, এ পালন করতে হবে। আর না পালন করলে যারা পিছিয়ে পড়া বর্গের মানুষ তারা কিন্তু আপনার সঙ্গে থাকবে না। কিন্তু দাদা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রীতিমতন মন্তব্য করেছেন যে আমার কিছু বন্ধুরা আছে যারা হাইকোর্টে এই নিয়ে মামলা করছে, যারা আমাকে পছন্দ করে না, এই তাদের ওবিসি মামলা এখনো স্টে হয়ে আছে সুপ্রিম কোর্টে, সেই জন্য নাকি নিয়োগে সমস্যা হচ্ছে। আমি বললাম, আদালতে যা মামলা হয়েছে ভুলে যান, কারণ আদালতে আপনার দায় ছিল আপনার উকিল দিয়ে ওই মামলায় ডিফেন্ড করা, এই মামলাকে বাঁচানো। আপনি করেননি, আপনার কাছে তথ্য থাকা সত্ত্বেও করেননি। আমি যদি ভুলেও যাই সে কথা, আজকের দিনে আপনি ফ্রেশ সার্ভে করে নতুন ইনক্লুশন বা এক্সক্লুশন করতে পারেন, সে অধিকার আইনে আপনাকে দিয়েছে, সে দায় আপনার আছে। আপনি যে দায় আপনার আছে সেই দায় পালন করছেন কিনা বলুন। আপনি এপাশ ওপাশ করে নিজের দায়কে এড়িয়ে যাবেন না। নিজের দায় হচ্ছে যে দায় আইন দিয়েছে, যে আপনাকে সার্ভে করতে হবে, নতুন অন্তর্ভুক্তি করতে হবে, বা যাদেরকে এক্সক্লুড করে তাদেরকে এক্সক্লুড করতে হবে। আপনি আপনার নিজের দায় পালন করুন, তারপর আপনি মুখ খুলবেন।